সন্দীপদা দেখো তো একটু লাইভ হচ্ছে কিনা কোনো জায়গাতে একটু ইনফরমেশন। আমি একটা চেক করে নিচ্ছি। নমস্কার। তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, সন্দীপদা লাইভে আসছে কি না? সন্দীপদা লাইভে আসতে পারেননি। না, আমি বলছি ডক্টর সন্দীপ সরকারকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, উনি আছেন। আমরা এবার শুরু করছি। হ্যাঁ, নমস্কার। আমরা আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমরা এই লাইভ আলোচনা সভার আয়োজন করেছি। আগামীকাল 9 অগাস্ট আমরা জানি 1994 সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘ এই আজকের দিনটিকে অর্থাৎ 9 অগাস্ট এই দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অফ ওয়ার্ল্ডস ইন্ডিজিনিয়াস পিপল ঘোষণা করে। এই ঘোষণার পেছনে একটা কারণ ছিল। কারণটা হচ্ছে যে আমেরিকা, অস্ট্রেলিয়া এইসব জায়গাতে অ্যাংলো স্যাক্সন গোষ্ঠী, সেখানকার যে আদি বাসিন্দা, তাদেরকে অ্যাকচুয়ালি বাস্তুচ্যুত, ভিটেচ্যুত, সম্পত্তিচ্যুত করে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তারা সেই দেশটাকে দখল করে নিয়েছিল। যাদেরকে বাস্তুচ্যুত করেছিল অর্থাৎ যাদেরকে তাড়িয়ে দেশটা দখল করেছিল, তাদের যন্ত্রণা, তাদের সমস্যা, সেগুলো জনসমক্ষে তুলে ধরা, বিশ্বের সামনে নিয়ে আসা। এজন্যই মূলত রাষ্ট্রসংঘ এই দিনটিকে ঘোষণা করেছিল। এখানটায় খুব উল্লেখযোগ্য যেটা বিষয়, সেটা হচ্ছে এই নাম যে নামটা দিয়েছিল আগামীকাল যে দিনটা, সেই দিনটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ওয়ার্ল্ডস ইন্ডিজিনিয়াস পিপলস। এই যে ইন্ডিজিনিয়াস পিপলস বলেছে, এই ইন্ডিজিনিয়াসের সংজ্ঞা কিন্তু ওরা নির্ধারণ করে দিয়েছে। কারা ইন্ডিজিনিয়াস পিপল, এই সংজ্ঞা কিন্তু ওরা নির্ধারণ করে দিয়েছে। এখন এই সংজ্ঞা নির্ধারণ করার পরেও দেখা যাচ্ছে যে আমাদের দেশে এক শ্রেণীর লোক এই দিনটি পালন করার জন্য তারা খুব উৎসাহিত হয়ে উঠেছে। তারা নানানভাবে এই দিনটিকে পালন করার জন্য উৎসাহ প্রকাশ করছে, তারা অনুষ্ঠান আয়োজন করছে, এই সমস্ত করছে। ভারত সরকারের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে যে রাষ্ট্রসংঘ নির্ধারিত যে ইন্ডিজিনিয়াস পিপল যাদের বলা হয়েছে, সেই সংজ্ঞাতে কিন্তু ভারতবর্ষের আদিবাসীরা আসে না। অর্থাৎ ভারতবর্ষে যারা বনবাসী ভাই, তারা কিন্তু এই সংজ্ঞাতে আসে না, ইন্ডিজিনিয়াস পিপলের সংজ্ঞাতে আসে না। কিন্তু ভারত সরকার বারণ করা সত্ত্বেও, বিশেষ করে আমাদের খ্রিস্টান মিশনারি কিছু সংগঠন এবং কিছু বামপন্থী সংগঠন, তারা এই দিনটি পালন করার জন্য উৎসাহ দেখাচ্ছে এবং পালনও করছে, বিভিন্নভাবে পালন করছে। এবং যে সমস্ত অনুষ্ঠান করছে, সেই সমস্ত অনুষ্ঠানের মঞ্চ থেকে স্লোগান উঠছে, আমরা হিন্দু নই, উই আর নট হিন্দুস। মোট কথা সমগ্র অনুষ্ঠান করছে, সবকিছু করতে, সে অনুষ্ঠানের নির্যাসটা হচ্ছে আমরা হিন্দু নই, এই বার্তা সবাইকে দেওয়া। এই যে বিষয়টা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা একটা অত্যন্ত, কেউ বলতেই পারে তার বাক স্বাধীনতা আছে, আমি হিন্দু নই, এতে আর কি সমস্যা আছে। তো মূল সমস্যাটা যেটা, সেটা হচ্ছে যে এই মানুষগুলোকে নানানভাবে খেপিয়ে তোলা হচ্ছে, তাদেরকে দেশের মজবুত স্রোত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হচ্ছে, তাদেরকে সেই অস্ট্রেলিয়া, আমেরিকায় যে ধরনের অত্যাচার হয়েছিল সেখানকার আদিবাসী মানুষদের প্রতি, আর তাদের সাথে যুক্ত করে নিয়ে একই রকম একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। ন্যারেটিভটা কি, যে না এরা মূল স্রোতের মানুষ নয়, এরা ভারতবর্ষের মূল স্রোতের বিষয় নয়। অর্থাৎ যারা ভারতবর্ষে বর্তমানে আছে, অর্থাৎ এখানকার মূল স্রোতের মানুষ বললে আমরা যাদেরকে বুঝি, যেমন আমরা,
মানে আমাদের সাথে এরা কোনোভাবেই যুক্ত নয়, এটা কিন্তু নানাভাবে এরা কিন্তু বোঝানোর চেষ্টা করছে। চেষ্টা করে এই মানুষগুলোকে খেপিয়ে দেওয়া হচ্ছে, এখানকার প্রশাসনের প্রতি খেপিয়ে দেওয়া হচ্ছে, এখানকার সংবিধানের প্রতি একটা বিতৃষ্ণা আনার চেষ্টা করা হচ্ছে, নানান রকমভাবে কিন্তু একটা কৌশল অবলম্বন করা হচ্ছে। এই উপলক্ষে সেই 1994 সালেই প্রায় 52টি স্থানে এই অনুষ্ঠানটা করে, আমাদের কাছে যা তথ্য আছে প্রায় 52 প্লেসেস, 52টি স্থানে অনুষ্ঠান কিন্তু করে। প্রত্যেকটা জায়গাতে অনুষ্ঠানের যে বৈশিষ্ট্য ক্যারেক্টার কিন্তু একই রকম, প্রত্যেকটি স্থানে কিন্তু অনুষ্ঠানের বৈশিষ্ট্য কিন্তু একই রকম। এটা অত্যন্ত চিন্তার বিষয়। আগামীকাল রাত পোয়ালেই আর বিভিন্ন জায়গা থেকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো যে এরকম ইন্ডিজিনিয়াস পিপলস তারা নানান রকম ন্যারেটিভ তৈরি করছে, নানান কিছু বলছে, বঞ্চনার কাহিনী তুলে ধরছে, এই দেশের মূল স্রোতের সাথে তারা কোনোভাবেই যুক্ত নয়, এই বিষয়গুলো তুলে ধরছে। এটা একটা অত্যন্ত চিন্তার বিষয়। এই বিষয়ে সঠিক তথ্য কি আছে, সঠিক বিষয় কি আছে, এটা তুলে ধরাই আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু। আমরা জানি শুধু এই যে ইন্ডিজিনিয়াস পিপলস ডে বলে কোনো কথা নয়, নানান বিষয় নিয়ে নানানভাবে ব্রেকিং ইন্ডিয়া গ্রুপ এই দেশে অশান্তি সৃষ্টির কিন্তু চেষ্টা করছে, এবং আমরা অনেক সময় নিজেরাও বিভ্রান্ত হয়ে যাই আমাদের জানকারি না থাকার জন্য। সেই জন্য আজকের আমাদের এই উত্তরবঙ্গ আহ্বান ফেসবুক পেজে আমরা এসছি, আমাদের যারা দর্শক আছেন তাদের সামনে আজকের এই দিনের মূল তাৎপর্য সেটা তুলে ধরা। তো এইখানটায় আজকে আমাদের প্যানেলে উপস্থিত আছেন মাননীয় অজয় সরকার। অজয় দা একজন বিশেষ সমাজতত্ত্ববিদ, উনি সুলেখক, স্পষ্ট বক্তা, মাস্টারমশাই, আমাদের সমাজের অভিভাবক স্বরূপ অজয় দা আছেন। অজয় দার এই ব্যাপারে বিশেষ কিছু অভিজ্ঞতা আছে। আমাদের সাথে উপস্থিত আছেন হাসিমারা চা বাগান থেকে শ্রী সন্দীপ লোহারা। সন্দীপ দা একটু নেট দুর্বল থাকার কারণে, কারণ আমরা জানি যে চা বাগানগুলোতে রিমোট এরিয়াতে আমাদের একটু নেটের প্রবলেম থাকবে, অনেক ধরনের সমস্যা আছে, আমাদের স্ক্রিনে সেটা ফুটে উঠেছে, অর্থাৎ আমাদের উন্নয়নের যে চিত্র সেটা আমাদের নেটেই দেখা যাচ্ছে। সন্দীপ দা অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, সন্দীপ লোহারা আমাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে যুক্ত হতে কিন্তু যুক্ত হতে পারছেন না। আমাদের এই প্যানেলে উপস্থিত আছেন ডক্টর সন্দীপ সরকার। সন্দীপ দা বর্তমানে শালবনীতে আছেন, ওখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সন্দীপ দা মূলত উত্তরবঙ্গেরই ছেলে, এতদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছিলেন, এখন উনি মেদিনীপুর মেডিকেল কলেজে আছেন, উচ্চশিক্ষার জন্য সেখানটায় গিয়েছেন। সন্দীপ দা আমাদের সাথে উপস্থিত আছেন। এই বিষয়ে আজকে মূল বিষয়বস্তু অজয় দা রাখবেন, এরপরে আমরা বাকিরা যারা আছে অজয় দাকে প্রশ্ন করতে পারি এবং এই বিষয়বস্তুর সাথে কিছু আমরা যোগ করতে পারি। তা আমি মাননীয় অজয় দাকে বলবো যে আপনি একটু এই বিষয়ে আলোকপাত করে আমাদেরকে সমৃদ্ধ করবেন। অজয় দা। নমস্কার সাধন দা, সন্দীপ বাবু আছেন, ভাই সন্দীপ লোহারা, এবং যারা শুনছেন তাদের প্রত্যেকেই আমার নমস্কার। আগামীকাল দিনটা কত তাৎপর্যপূর্ণ সে নিয়ে শ্রদ্ধেয় সাধন দা একটা সংক্ষিপ্ত আলোচনা রেখেছে। আগামীকাল যে দিনটা উদযাপিত হতে যাচ্ছে, এটাকে উদযাপন না বলে এটাকে আমরা অবজার্ভ বা দিনটা কিভাবে পালিত হচ্ছে সেটার তাৎপর্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে কথাটা আসে সেটা হচ্ছে COVID-19 অ্যান্ড ইন্ডিজিনাস পিপলস রেজিলিয়েন্স। অর্থাৎ আগামীকাল যেটা ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওয়ার্ল্ডস ইন্ডিজিনাস পিপল, এটা প্রতি বছরই তার সাবজেক্ট ম্যাটার গুলো তার গুরুত্ব অনুসারে পরিবর্তিত হয়। এবার আগামীকাল যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছে, যে থিমটা চয়েস করা হয়েছে, সেটা হচ্ছে COVID-19 অ্যান্ড ইন্ডিজিনাস পিপলস রেজিলিয়েন্স। এখন এটা তো অস্বীকার করার উপায় নেই যে গোটা পৃথিবী COVID-19 আক্রমণে ভীষণভাবে, বলা যায় প্রায় পর্যুদস্ত, ভয়ে আতঙ্কে যেন গোটা পৃথিবী জড়সড়। এমন একটা পরিস্থিতিতে
একটা প্রশ্ন উঠে আসছে যে বিশ্বের বিভিন্ন জায়গায় যাদেরকে আমরা ইন্ডিজিনিয়াস পিপল রাষ্ট্রসংঘের সংজ্ঞা অনুসারে বলা হচ্ছে, তারা কি করে রেজিলিয়েন্ট হলো, এই বিষয়টা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রথমে আমরা একটু দেখে নিই, সারা পৃথিবীতে মোট 90টা দেশ, তাতে যাদেরকে ইন্ডিজিনাস পিপলের গ্রুপে রাখা হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে 47,60,00,000, প্রায় 60 লক্ষ। এখন আমাদের প্রথমে জানা দরকার এই ইন্ডিজিনাস পিপল সম্পর্কে বক্তব্যটা কি। আমরা সৃষ্টির উষালগ্ন থেকে অগ্রগতি যেমন দেখেছি, আবার ঠিক সমাজকে পিছিয়ে নিয়ে যাওয়া সেটাও দেখেছি। দুটো শক্তি পাশাপাশি কাজ করেছে। বিশেষ করে পঞ্চদশ এবং ষোড়শ শতাব্দীতে যে ভয়ঙ্করতাটা আমাদের সামনে এলো, সেটা হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা, যে জায়গাগুলো প্রাকৃতিক সম্পদে ভরপুর, সেই জায়গাগুলোকে দখল করা, তাকে করায়ত্ত করা। আর এই মানসিকতার থেকেই শুরু হলো সমস্ত পৃথিবী ব্যাপী এক প্রভুত্ব অর্জনের জন্য লড়াই। আমরা জানি এটা। মার্কো পোলো, ভাস্কো ডা গামা, কলম্বাস, আমাদের কাছে এরা পরিচিত অভিযাত্রী, এরা নতুন করে আবিষ্কার করেছে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই, এরা কেউই চীন আবিষ্কার করেননি, ভারত আবিষ্কার করেননি, আমেরিকা আবিষ্কার করেননি এই উদ্দেশ্যে যে ওখানকার যে সমস্ত লোকজনগুলো রয়েছে তাদের দৈনন্দিন জীবনে নতুন করে এক আলোর সন্ধান দেওয়া, এই উদ্দেশ্য নিয়ে তারা কেউ যায়নি। তারা সেখানে গেছে, ওখানকার যারা অ্যাবরিজিন ছিলেন তাদেরকে ওখান থেকে সরিয়ে সেই জায়গার সম্পত্তি দখল করা, দেশ দখল করা, জমি দখল করা। আর যারা সেখানকার প্রকৃত লোকজন ছিল তারা ডিসপ্লেসড হয়েছে। এই যারা ডিসপ্লেসড হয়েছে, ধরুন আমেরিকাকে যদি আমি ধরি, তাহলে সেখানকার আদি অধিবাসী যারা ছিলেন তারা ছিলেন রেড ইন্ডিয়া। তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, মারপিট করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। সবচেয়ে সুসভ্য জাতি যে আমরা ইংল্যান্ডের কথা বলি, সেই ইংল্যান্ড আমরা যদি দেখি 4th সেঞ্চুরির আগ পর্যন্ত ওখানে কম বেশি কেল্ট নামে উপজাতিরা থাকতো। পরবর্তীতে সেই কেল্টদের সরিয়ে দিয়ে প্রথমে আসলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির যারা নাকি অ্যাডভেঞ্চারার, তারা ওদেরকে অ্যাডভেঞ্চারার নাম দিয়েছে ইংরেজরা, তাদের পূর্বপুরুষদের বদনাম করতে চায়নি জন্য, কিন্তু প্রকৃতপক্ষে ওরা লুটপাট করার জন্যই আসতো। এবার লুটপাট করে লুটপাট শেষ হলো, তারপর চলে গেল। ঠিক সেরকম 4th সেঞ্চুরিতে যখন ইংল্যান্ড থেকে রোমানরা উইথড্র করলো, তখন সেই জায়গায় পিক্ট এবং হুন তাদের আক্রমণ হতে শুরু করলো। এই আক্রমণকে প্রতিহত করার জন্য রাজা ভর্টিগানের বিকল্প কিছু ছিল না। তিনি ডেকে আনলেন অ্যাংলো এবং সেকশনদেরকে। এই অ্যাংলো, সেকশন এবং জুট, এই তিনটে উপজাতি এরা থাকতো জার্মানিতে, সেখান থেকে এলো এবং কালক্রমে এরাই সমস্তটা ইংল্যান্ড দখল করে ফেললো। আর যারা ওখানকার আদি বাসিন্দা কেল্ট, তারা ওই পাহাড়ে, জঙ্গলে, স্কটল্যান্ডের পাহাড়ে তারা গিয়ে আশ্রয় নিল। আমরা যে ইংরেজি কথাটা বলছি ইংলিশ, এই ইংলিশ শব্দটাও কিন্তু অ্যাংলো এবং সেকশন, এই দুটো ভাষার, এই দুটো উপজাতি বা জাতি যাই বলুন না কেন, তাদের মিশ্রণের মধ্য দিয়ে যে ভাষাটার উৎপত্তি হয়েছে সেটা ইংরেজি। সুতরাং দেখা যাচ্ছে যে বিশ্বের আজকে সবচেয়ে যেগুলো উন্নত দেশ, সেই উন্নত দেশগুলোতেও যারা আদি বাসিন্দা ছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে বাইরের যারা লোকজন তারা সেই জায়গা দখল করেছে। এবার যারা ডিসপজেসড হয়েছে বা নিজ ভূমে যারা পরবাসী হয়েছে তাদেরকে আমরা বলি ইন্ডিজিনাস পিপল। এটা যে শুধু ইংল্যান্ড এবং আমেরিকার বিষয় তা কিন্তু নয়। এই ঘটনাটা ঘটেছে আফ্রিকাতে, এই ঘটনাটা ঘটেছে এশিয়াতে, গোটা পৃথিবী জুড়ে। যেমন ধরুন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,
ওখানকারও কিন্তু লোকজন আদিবাসী যারা তারা নেই। ওখানে বলা হতো 17th এবং 18th সেঞ্চুরিতে বলা হতো যে ইংল্যান্ডে যারা অসামাজিক কাজকর্ম করছে, চুরি ডাকাতি করছে, এরা সব গিয়ে ঢুকেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, ওখানে গিয়ে সেটেল করেছে। সুতরাং আজকে যারা অস্ট্রেলিয়ার লোকজন, যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন, যারা দেশ চালাচ্ছে, মূল শাসক, নিউজিল্যান্ডের যারা মূল শাসক, তারা কিন্তু সেখানকার মানুষ নন, তারা সব ইউরোপ থেকে গেছে। অর্থাৎ এক কথায় সারা পৃথিবী ব্যাপী, পার্টিকুলারলি শ্বেতাঙ্গরা, ইউরোপিয়ানরা, তারা সমস্ত পৃথিবী ব্যাপী এটা করেছে। এবং এটা সবচেয়ে সুন্দর করে আমরা একটা সাহিত্য এটার বর্ণনা পাই। এটা যারা ইংরেজি অনার্স নিয়ে পড়ে অলমোস্ট সব ইউনিভার্সিটি গুলোতে এই পাঠ্য থাকে কম বেশি। রবিনসন ক্রুসো, সেই রবিনসন ক্রুসো উপন্যাসে ড্যানিয়েল ডিফো তিনি এটা লিখেছেন। তিনি সেখানে দেখিয়েছেন যে কিভাবে শ্বেতাঙ্গরা, ওই আলেকজান্ডার সিলকির্কের জীবনী নিয়ে রবিনসন ক্রুসো লেখা। আলেকজান্ডার সিলকির্ক একজন ভালো অ্যাডভেঞ্চারার ছিলেন। তার জীবনী দিয়ে দেখানোর চেষ্টা হয়েছে যে কিভাবে শ্বেতাঙ্গরা সাম্রাজ্য বিস্তার করেছে। পার্টিকুলারলি এই প্রবণতাটা 16th সেঞ্চুরি থেকে শুরু হলো। আর আমরা তো জানি লেটেস্ট আমাদের এখানেই, 1757-তে বণিকের মানদণ্ড রাজদণ্ড রূপে প্রতিষ্ঠিত আমাদের ভারতবর্ষে, এটা আমরা দেখলাম। কিন্তু সারা পৃথিবীর যেটা প্রেক্ষাপট, ইন্ডিজিনিয়াস পিপলের সংজ্ঞা নিয়ে যে প্রেক্ষাপট বা যে বাস্তব অবস্থা, তার সঙ্গে ভারতকে মেলানোর একটা প্রয়াস না বলে অপপ্রয়াস বলা ভালো, এই চেষ্টাটা কিন্তু শুরু হলো ইংরেজ শাসনের শুরু থেকে। বিশেষ করে 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা এটা বুঝে গেল ভারতবর্ষকে যদি শাসন করতে হয় তাহলে এটা ফিজিক্যালি শুধু সম্ভব নয়, তাদের মনের উপর দখলটা বড় জরুরি। চিন্তার যে জগৎ, ভাবনার যে জগৎ, এই জগৎটার উপর দখলটা জরুরি। এই যে দখল করার মানসিকতা, এই মানসিকতা নিয়ে তারা চিন্তা করলো যে আমরা যে ভারতবর্ষে শাসন করছি তার একটা বৈধ রূপ দেওয়ার দরকার। ভারতীয়দের এটা বুঝানো দরকার যে আমাদের এই দেশটাকে শাসন করার নৈতিক অধিকার আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির তখন শিক্ষা অধিকর্তা হচ্ছেন ম্যাকলে। আমরা ম্যাকলেকে, যারা নাকি শিক্ষকতার সঙ্গে যুক্ত, তারা কিন্তু আমরা ম্যাকলের নাম জানি। এবার ভারতীয়দের মনের মধ্যে পুরোপুরি ভাবে ইংরেজদের যে শাসন, সেটার একটা বৈধতা দেওয়ার জন্য একজন পণ্ডিত প্রবরকে ডাকা হলো। তার নাম হচ্ছে ম্যাক্সমূলার। তিনি এলেন, তিনি আর্য আগমন তত্ত্ব বার করলেন। কি বললেন? বললেন এশিয়া মাইনর থেকে একদল মানুষ, তারা সম্ভবত দুর্ভিক্ষ বা অন্য কোনো কারণে তারা এসে ভারতবর্ষে এখানকার যারা গাঙ্গেয় উপত্যকায় লোকজন ছিল তাদেরকে মেরে পিটে তাড়িয়েছে। যাদেরকে মেরে পিটে তাড়িয়েছে তাদের নাম হচ্ছে দ্রবিড়। এরা সব বিন্ধ্য প্রদেশের দক্ষিণে আশ্রয় নিল। আর এই যে উত্তর ভাগ, যেটা বিন্ধ্য পর্বতের যেটা উত্তর ভাগ, সেই জায়গাটায় আর্যরা দখল করে বসল। এইটার সপক্ষে প্রথম দিকে যুক্তি দেওয়ার চেষ্টা হলো যে এরা যখন এসছে তখন বিভিন্ন জনপদ ধ্বংস করে করে এখানটায় এসছে। হরপ্পা মহেঞ্জোদারোর সভ্যতাকেও তারা আনার চেষ্টা হলো। বলা হলো যে এটা সম্ভবত বৈদেশিক আক্রমণে ধ্বংস হয়ে গেছে। বৈদেশিক আক্রমণ বলতে আর্য আক্রমণ। কিন্তু আজ পর্যন্ত নতুন করে যেগুলো এক্সকাভেশন বা খনন কার্য হচ্ছে, তাতে করে প্রত্নতাত্ত্বিকরা এমন কোনো নিদর্শন বার করতে পারছেন না যে এই কথা বলা যায় যে হরপ্পা বা মহেঞ্জোদারোর যে সভ্যতা, সেটা বৈদেশিক আক্রমণের জন্য বা আর্যদের আক্রমণের জন্য নিশ্চিহ্ন হয়েছে। এটা এখন মূলত
একটা ধারণা এস্টাবলিশড বা প্রতিষ্ঠিত যে সম্ভবত প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারোর ধ্বংসের মূল কারণ। যাই হোক, যখন ম্যাক্সমূলার সাহেবকে আনা হলো, ম্যাক্সমূলার সাহেব বললেন সেই বিখ্যাত তার আর্য আগমন তত্ত্ব। তিনি বললেন যে পশ্চিম দিক থেকে আর্যরা এসছে, কারণ এশিয়া মাইনর বলতে যে জায়গাটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, যে ইরাক, ইরান থেকে একদম উত্তরে সিরিয়া পর্যন্ত বিস্তৃত যে বিস্তীর্ণ ভূভাগ, এই টোটাল জায়গাটাকে এশিয়া মাইনর বলে তারা ইন্ডিকেট করার চেষ্টা করবে যে ওখান থেকে লোকজন এসছে। এটার প্রমাণ হিসেবে তারা প্রথমে যেটা আনলেন সেটা হচ্ছে প্রোটো ইন্ডো ইউরোপিয়ান তত্ত্ব। এই প্রোটো ইন্ডো ইউরোপিয়ান তত্ত্বটা কি? তারা বললেন যে সংস্কৃত, পার্সি, ল্যাটিন এগুলো সবই হচ্ছে প্রোটো ইউরোপিয়ান, ইন্ডো ইউরোপিয়ান যে ভাষা তত্ত্ব তার একটা অংশ। কিছু কিছু উদাহরণ এলো। কিরকম উদাহরণ? যেমন ধরা যাক দরজা, সংস্কৃতে এটাকে বলা হচ্ছে দ্বার, আবার ইংরেজিতে বলা হচ্ছে ডোর। সুতরাং এই সাদৃশ্যগুলো এনে এটা বোঝানোর চেষ্টা হলো, ভাষাতাত্ত্বিক দিক থেকে বোঝানোর চেষ্টা হলো যে এশিয়া মাইনর থেকে ভাষাটা এসছে, পূর্ব দিকে এসছে, মানে ভারতে এসছে। তা এই তত্ত্বটা কিছুদিন চলার পরেই এই তত্ত্বটা নস্যাৎ হয়ে গেল। অদ্ভুত ভাবে একটা বিষয় আমাদের সামনে আসলো, সেটা হচ্ছে মিনাত্তি এবং হিট্টাইটদের মধ্যে, এই যে মিনাত্তি এবং হিত্তাইট শব্দ দুটো বললাম, এ দুটো কিংডম। যীশু খ্রিস্টের জন্মের প্রায় 1500-1600 বছর আগে, মানে 1400 to 1700 বিসি এটুক বলা যেতে পারে, এক্স্যাক্টলি 1500 বিসি যে সময়টায় হয়, এই মিন্নাত্তি এবং হিট্টাইট তাদের মধ্যে খুব যুদ্ধ হতো। যুদ্ধ হওয়ার পর যেটা নাকি এই আগেকার দিনে হতো চুক্তিপত্র, মানে ট্রিটি অফ পিস, সেইখানে এটা বেরিয়ে এলো যে সেইখানে ভারতীয় দেবতা ইন্দার, ওখানে ইন্দ্র বলা নেই, ইন্দার, তাকে সাক্ষী রেখে এই চুক্তিপত্রটা মিন্নাত্তি এবং হিট্টাইটদের মধ্যে স্বাক্ষরিত। তা এখন ইন্দার যে, সে তো আমাদের ভারতীয়দের ইন্দ্র, দেবরাজ ইন্দ্র আমাদের, সেটা ওখানটায় গেল কি করে? ওখানে এই যেটা এশিয়া মাইনর যে জায়গাটাকে বলা হচ্ছে, সে সিরিয়া ও সিরীয়রা সেখানটায় আছেন। তারপর যে জায়গাটাকে আমরা বলছি ওই ইরাক, ইরান, মেসোপটেমিয়া সভ্যতার যে অংশটুকু, সেখানটা একটা প্রশ্ন এসে গেল, ওখানটায় ইন্দ্রদেব গেলেন কি করে? তাহলে বিষয়টা এরকম আছে যে প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ভাষাতত্ত্ব নিয়ে ম্যাক্সমূলার সাহেব যে কথাটা, যে তত্ত্বটা বের করলেন, সেই তত্ত্বটা ভুল। এটাকে ঠিক এরকম ভাবে করা যেতে পারে যে আর্যদের একটা অংশ তারা সেখানটায় যাওয়ার ফলে এই ইন্দ্র শব্দটা সেখানটায় এসছে। কারণ পরবর্তীতে আর ইন্দ্র সেখানে থাকেনি, ওখানে আইদার খ্রিস্টিয়ান, তার পরবর্তীতে মুসলিম তরবারির ভয়ে সেখানকার মানুষগুলো ইসলাম ধর্ম নিয়েছে। কিন্তু তাদের পূর্বপুরুষ, যেমন আমাদের ভারতবর্ষে আমাদের যারা এখানে মুসলমান রয়েছেন, এটা আমার কথা নয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি একজন পণ্ডিত এবং বিদগ্ধ মানুষ, তিনি বলেছেন যে ভারতীয় উপমহাদেশে যে সমস্ত মুসলমানরা রয়েছেন তারা হিন্দুদেরই সন্তান। সুতরাং আমরা এটা বলতে পারি, এই কথাটা, যে আজকে মধ্যপ্রাচ্যের যে জায়গাগুলো, মেসোপটেমিয়া সভ্যতার যে জায়গাগুলো,
সেই জায়গাগুলো প্রকৃতপক্ষে হিন্দুদেরই ছিল, হিন্দু সভ্যতাই সেখানটায় ছিল। ভাষাটা ওখান থেকে ভারতে আসেনি। প্রোটো ইন্ডো ইউরোপিয়ান যে কথাটা বলা হচ্ছে, তার যদি উদ্ভব হয়ে থাকে তাহলে সেটা এখান থেকে, ভারত থেকে সেখানটায় গেছে। আরেকটা বিষয় দেখুন, সেটা হচ্ছে ইরান। এই যে আর্য কথাটা, আমরা যদি ইরানকে দেখি, হ্যাঁ, রিয়ান থেকে ইরান কথাটা এসছে। রিয়ান মানে হচ্ছে আর্য। ওখানে যে লোকজন ছিল পার্সি, আমরা তো জানি যে ওই হজরত মোহাম্মদ, যিনি ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা, তার পরে 3জন খলিফার পরেই আক্রমণটা হলো যখন পারস্যে, তখন নামটা ছিল পারস্য, পার্সিরা থাকতেন, তখন সেখানকার লোকজনগুলো 70 থেকে 80 বছরের মধ্যেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলেও একটা বিষয় কিন্তু অত্যন্ত লক্ষণীয়। সেটা হচ্ছে পার্সিদের যেমন জিন্দ এ অবস্থা, এটা যেমন তাদের মূল ধর্মগ্রন্থ ছিল, আবার তারা যখন কনভার্ট হয়েছে, যেমন শাহ রেজা পেহলেভি, যিনি নাকি এই ইসলামী বিপ্লব যেটা হয়েছে ইরানে খোমেইনির নেতৃত্বে, তার আগে যিনি ছিলেন শাহ রেজা পেহলেভি, তার বাড়িতে যে আচার অনুষ্ঠানগুলো পালিত হতো সেই সমস্তগুলো কিন্তু জিন্দ এই অবস্থাকে অনুসরণ করে হতো। আর এটা আমরা জানি, জিন্দ এই অবস্থাটা হচ্ছে আমাদের ঋগ্বেদেরই হুবহু রূপ। সুতরাং এই যে ঋগ্বেদ, এটাই হচ্ছে প্রমাণ করে যে ইরানের আজকে যারা লোকজন, তাদের পূর্বপুরুষরা হিন্দু ছিলেন। কারণ এই বেদ এটা ভারতবর্ষ থেকে গেছে। যারা গেছেন তারা জিন্দি অবস্থা পড়ে বলেছেন, এবং তারা তাদের জিন্দি অবস্থাতে উল্লেখ করেছেন তাদের উৎপত্তি হচ্ছে হরখোয়াতা, হরখোয়াতা নদী। হরখোয়াতা বলতে আমরা যেটাকে সরস্বতী নদী বলছি, যে সরস্বতী সিভিলাইজেশনের কথা বলছি, সেই হরখোয়াতা নদীর থেকে তারা পশ্চিম দিকে চলে যান এবং সেখানে গিয়ে তারা বসতি স্থাপন করেন। এবং আরো একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই যে তারা যান, জিন্দি অবস্থার প্রত্যেকটা জায়গায় তাদের বেদনা পরিস্ফুট হয়েছে, বেদনা, বুকের যন্ত্রণা, তারা স্বদেশ ভূমি ছেড়ে তারা চলেছেন অন্য একটা জায়গায়। এই সমস্ত বেদনার কথাগুলোই ব্যক্ত হয়েছে জিন্দি অবস্থাতে। সুতরাং ইরানের যে সমস্ত লোকজন ছিল তারাও ভারতবর্ষ থেকে গেছে, বাইরের থেকে কেউ এসে এখানকার কাউকে উচ্ছেদ করেনি। যে চিত্রটা আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পাই, এবং আফ্রিকা এবং অস্ট্রেলেশিয়া, এই সমস্ত জায়গাগুলোতে আমরা যে মানুষগুলোকে দেখি, যে মানুষগুলো ইফেক্টেড হয়েছেন তাদের জমি থেকে, এক কথায় আমরা বলতে পারি নিজ ভূমে পরবাসী যারা হয়েছেন, সেই মানুষগুলোর যে ব্যাখ্যাটা, তাদের যে অবস্থাটা, এটা ভারতবর্ষে কখনো হয়নি। এখানে বরঞ্চ আমরা বলতে পারি যে এখানে সমাজের মধ্যে যারা আমরা দেখবো যারা গ্রামে বা বনে জঙ্গলে রয়েছেন, তারা তাদের পেশাগত দিক থেকে রয়েছেন, এবং শহর বা গ্রামে যারা ছিলেন এবং যারা বনে জঙ্গলে ছিলেন, তাদের মধ্যে কোন রকমের বৈরিতা ছিল না, আর্য অনার্যের বিষয় ছিল না। আমাদের সবচেয়ে পুরানো যে দুটো মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত, সেটা যদি আমরা পড়ি তাহলে দেখব আর্য শব্দটাকে এখানে যে অর্থে ব্যবহার করা হতো সেটা হচ্ছে গুণবাচক একটা শব্দ, এটা কোনো সম্প্রদায়গত শব্দ ছিল না। সুতরাং এখানে আমাদের ভারতবর্ষ, সেটা তো বৈচিত্র্যে ভরপুর, এটা আমরা সবাই জানি, প্রচুর তার বৈচিত্র্য। এক একটা গ্রাম আমি দেখেছি, ধরুন এই কুচবিহারে আমি দেখেছি যে কুচবিহারের উত্তরের মানুষ যে রাজবংশী ভাষায় কথা বলেন, মাথাভাঙ্গার মানুষের কথাবার্তা তার থেকে একটু ডিফারেন্ট হয়। আবার ধরুন রংপুর থেকে যারা এসে সেটেল করেছেন কুচবিহারে, হ্যাঁ, তাদের ভাষার সঙ্গেও কিন্তু আমরা কুচবিহারের যে মূল ভাষা
তার মধ্যে বেশ কিছু পার্থক্য দেখি। ঠিক এইরকম ধরনের পার্থক্য যারা পূর্ববঙ্গ থেকে এসছেন, ধরুন ময়মনসিংহ একটা জেলা, তারই বিভিন্ন প্রান্তে আমি তো দেখেছি সেখানে এক গ্রামের মধ্যে ভাষার মধ্যে পার্থক্য রয়েছে। ওখানে জেলে সম্প্রদায় তারা যেরকম ভাবে কথা বলছেন, ওখানে মুসলমান সম্প্রদায়েরা তাদের কথাবার্তায় যে শব্দগুলোকে ব্যবহার করছেন, আবার ঠিক হিন্দু সম্প্রদায় তারা আবার হিন্দু সম্প্রদায়ের মধ্যেও জেলে সম্প্রদায়রা এই সম্প্রদায়গত কারণে তাদের দেখা যাচ্ছে দৈনন্দিন ভাষা মধ্যে বেশ কিছু শব্দের এদিক ওদিক হয়েছে, গলার স্বরের পরিবর্তন ঘটেছে। আর পূর্ববঙ্গে তো অসংখ্য ভাষা, প্রত্যেকটা জেলার মধ্যে ভাগ, গ্রামের মধ্যে ভাগ। সুতরাং ভারতবর্ষের মতো এত বৈচিত্র্যপূর্ণ এই এতগুলো ভাষার সৃষ্টি হয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে পরিপূর্ণ স্বাধীনতা। কেউ কারো মতকে কখনো দাবিয়ে রাখেনি, যার ফলে বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট গুলো এসছে। কিন্তু মূলগত দিক থেকে ঐক্যটা তখনও ছিল, এখনো আছে। ভারতীয়ত্ব এই জায়গাটার ঐক্য। এইবার যখন দেখলেন যে এই যে পিআইই তত্ত্ব এটাকে যখন খাটলো না, তখন তারা আরেকটা ভয়ঙ্কর তত্ত্ব তারা বের করার চেষ্টা করলেন। কি ভয়ঙ্কর তত্ত্ব? ভয়ঙ্কর তত্ত্বটা হচ্ছে যে জিন তত্ত্ব। জিন তত্ত্বের আগে তারা জাতিগত তত্ত্ব একটা বিষয় আনলেন। জাতিগত তত্ত্বটা কি? তারা বললেন যে এই পৃথিবীতে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, কেউ অস্ট্রেলিয়ান, কেউ নিগ্রোয়েড, কেউ ককেশীয়, এরকম ভাগগুলো রয়েছে। এইবার তারা বললেন যে তারা যারা শ্বেতাঙ্গ অর্থাৎ ইউরোপিয়ান লোকজন যারা বিভিন্ন দেশ দখল করে আছেন, তারা বললেন তারা ককেশীয়, নর্ডিক। তাদের যে জিন, সেই জিন অত্যন্ত উন্নত প্রকারের জিন। আর এই পৃথিবীর অপরাপর যারা মানুষ, তারা এসছে এই নর্ডিক যারা আর্য যারা, তারা যেহেতু জ্ঞানে বুদ্ধিতে তারা উন্নত, সুতরাং যারা সমাজে বা পৃথিবীতে জন্মগত ভাবেই যারা ইনফেরিয়ার মানে ছোট, তাদেরকে শাসন করার নৈতিক অধিকার বা দৈবিক অধিকার বলা যেতে পারে, দৈবিক অধিকারটা তাদের আছে। এবং তারা বললেন যে ভারতবর্ষ যেহেতু এখানকার মানুষগুলো কেউই নর্ডিক শ্রেণীর নয়, সুতরাং এদেরকে শাসন করার দৈবিক অধিকার, যৌক্তিক অধিকার সমস্ত কিছুই তাদের মধ্যে রয়েছে। এটা একটা ভয়ঙ্কর অবস্থা। এবার মানুষ যখন প্রশ্ন করলো, এইবার তোমরা যে উন্নত ইউরোপিয়ানরা, সেটা কি করে বুঝবো? তো বললো যে এই যে জিন তত্ত্ব। এবার জিন তত্ত্ব বেরোলো, সবচেয়ে উন্নত জিন তত্ত্ব হচ্ছে যারা নর্ডিক শ্রেণীর তাদের M17 নামক জিন, এটা প্রমাণ করে দেবে যে তারা অত্যন্ত উন্নত। ঘটনা হলো যখন পরীক্ষা করা হলো, দেখা গেল যে ভারতীয়দের মধ্যে M17 জিনের সংখ্যা সবচেয়ে বেশি। অর্থাৎ এক কথায় এটা সাঁওতালও নেই, এখানে বড়ও নেই, এখানে পূর্ববঙ্গীয় নেই, রাজবংশী সম্প্রদায়ও নেই। এক কথায় ভারতীয় যারা, তাদের প্রত্যেকের মধ্যেই F17 জিনের পরিমাণটা বেশি। সুতরাং এই জিন তত্ত্ব পুরোপুরি ভাবে যেটা জাতিগত তত্ত্ব, এটাকে খারিজ করে দিল। এই যে অপপ্রয়াস, এই অপপ্রয়াস খারিজ হওয়া সত্ত্বেও আজও কিন্তু এই ম্যাকলে সাহেব এবং ম্যাক্সমূলার সাহেবের যে বদমাইশি বলবো, এই বদমাইশিটা ভুগছি কিন্তু এখন পর্যন্ত আমরা। যদি কোনো ছেলে মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় 5-6 পড়ছে, সেটা 5-6 কেন, যারা নাকি কলেজ ইউনিভার্সিটিতে পাশ করে এসছে, তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় আর্য সম্পর্কে তুমি কি জানো, সঙ্গে সঙ্গে বলবে আমাদের পূর্বপুরুষরা আর্য, তারা এশিয়া মাইনর, বোধহয় খাওয়া দাওয়ার অভাব ছিল, এরা পশুপালনই করতো। হ্যাঁ, তারপর লাঠি সুতা নিয়ে তারা এই দেশটায় এলো, এখানকার গাঙ্গে উপত্যকায় দ্রাবিড়রা ছিল সুখে স্বচ্ছন্দে, এদেরকে মারপিট করে তাড়িয়ে দিল, এরা বনে জঙ্গলে গিয়ে চলে গেল। আর কিছু কিছু লোক তারা আত্মসমর্পণ করলো, যারা আত্মসমর্পণ করলো এরাই হচ্ছে এই সমাজে যাদেরকে শূদ্র বলে চিহ্নিত করা হচ্ছে, এই সমাজে শূদ্ররাই হচ্ছে সেই শ্রেণীর লোক, এরা প্রকৃতপক্ষে সবই হচ্ছে অনার্য।
এই যে ভয়ঙ্করতাটা, অর্থাৎ রবিনসন ক্রুসো উপন্যাসে ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসোকে দিয়ে বলিয়েছিলেন। ওই রবিনসন ক্রুসো একজন ক্রীতদাসকে, একজন অ্যাবরিজিন, তাকে ধরে তাকে দাসত্ব, তার ফিজিক্যালি তো দাস বটেই, তার নাম হচ্ছে ফ্রাইডে। এবার যেদিন ধরা পড়েছে সেই দিনটা ছিল ফ্রাইডে, সুতরাং নামটা ফ্রাইডে করে দাও। এইবার তাকে যে কমান্ড গুলো শেখানো হলো, সেই একটা দাসকে যে কথাটা শেখানো হয় ইয়েস নো কথাটা, সেই ইয়েস নো কথাটাকেই তাকে ভালো করে শেখানো হলো। এবং তাকে প্রথমে যে গ্রন্থটাকে শেখানো হলো সেটার নাম হচ্ছে বাইবেল। সুতরাং দেখা যাচ্ছে কোন একটা জাতিকে কঙ্কার করা, এটা 16th সেঞ্চুরিতে শুরু হয়েছিল। এই 16th সেঞ্চুরিতে এই যে কঙ্কার করা, হাউ টু কঙ্কার এ ম্যান, যদি তোমাকে কঙ্কার করতে হয় তাহলে তাকে শুধু বডিলি মানে ফিজিক্যালি তাকে বা দৈহিক ভাবে তাকে জয় করলেই হবে না, তার যে মনোজগৎ সেটাকে দখল করে নাও। এই যে তত্ত্বটা রবিনসন ক্রুসোতে আমরা পাই, এরই প্রয়োগ ঘটেছে গোটা বিশ্বব্যাপী। কিন্তু বড় সংঘাতটা ঘটলো কোন জায়গাটায়? বড় সংঘাতটা ঘটলো ভারতবর্ষের প্রেক্ষিতে। কারণ এখানকার চাকাটাকে উল্টে দেওয়া যায় না, সত্য যা সেটা কোনোভাবেই তো উল্টে দেওয়া যায় না। কিন্তু তার যে বিস্ময় ফল, যেটা ইংরেজরা শিখিয়েছে, আজও আমরা সেটাকে একইভাবে অনুসরণ করে চলছি এবং আমাদের জীবনকে ডে আফটার ডে, দিনের পর দিন দুর্বিষহ করে তুলছি। উদ্দেশ্যটা, এটা করার উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যের কথা যদি বলে, আপনি দেখবেন দুটো সেকশন, আপনারা দেখবেন দুটো সেকশন। একটা সেকশন হচ্ছে যারা এখানকার ইসলাম ধর্মাবলম্বী, আরেকটি হচ্ছে কমিউনিস্টরা। কমিউনিস্টদের কনসেপশন হচ্ছে বলকানাইজেশন। যত বেশি বলকানাইজেশন হবে, ছোট ছোট, এদের একজন নেতা ছিলেন গঙ্গাধর অধিকারী, তার একটা থিসিস আছে, সেখানটায় তিনি আরো যদি ছোট ছোট করে দেশটা 1947 সালে ভাগ হতো তাহলে কমিউনিস্টদের সেই ক্ষেত্রে খুব আনন্দ হতো। তা দেশটাকে প্রথমে দুটো টুকরো হলো, পাকিস্তান এবং ইন্ডিয়া, এরপরেও এরা দেশটাকে টুকরো করতে চাইলো। উদ্দেশ্যটা হচ্ছে এই টুকরো যত করে বেশি হবে তত ভারতবর্ষের মধ্যে যেটা ইউনিক একটা অভূতপূর্ব বিবিধতা রয়েছে, যেটা গোটা পৃথিবীর কোথাও নেই, এটাকে ভেঙে দেওয়া যাবে। ঠিক এই উদ্দেশ্য নিয়ে গঙ্গাধর অধিকারী তিনি যেমন থিসিসটা লিখলেন, তিনি আবার খুব বড়সড় নেতা ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন সিপিআই এ। সেটাকে অ্যাকসেপ্ট করলো কমিউনিস্ট। আর মুসলমানদের মধ্যে তো ঐক্য থাকে না, যদিও ঐক্যের কথা বলে 57টা দেশ মুসলিম কান্ট্রি, অথচ তাদের মধ্যে ঐক্য নেই। 74টা সেক্ট তাদের মধ্যে, 74টা উপদল আছে, এই মুসলিম ওই মুসলিম। আপনি এদের মধ্যে যে বিরোধ, সেটা তো আরো ভয়ঙ্কর বিরোধ। আব্দুস সালাম মুসলমানদের মধ্যে প্রথম ফিজিক্সে নোবেল পুরস্কার পেলেন। অপরাধটা ছিল তিনি আহমদিয়া, মৃত্যুর পর তাকে কবর দেওয়া হলো, সেই কবর খুঁড়ে সেখান থেকে ছুঁড়ে ফেলা হলো। সুতরাং এই যে কম্পার্টমেন্টালাইজেশন, থট প্রসেসের মধ্যে যেটা কম্পার্টমেন্টালাইজেশন, এটা এদের মধ্যে খুব বেশি। ইনহারেন্টলি কমিউনিস্টরা কম্পার্টমেন্টালাইজেশনে বিশ্বাসী। সুতরাং তারা আর্য আগমন তত্ত্বের মধ্য দিয়ে ভারতীয় সমাজে যে কম্পার্টমেন্টালাইজেশন ইংরেজরা করতে চেয়েছিল সেটাকে অ্যাকসেপ্ট করলো। এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে এই যে আমাদের দেশের যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল, স্বাধীনতা যখন গৃহীত হলো, কংগ্রেস ক্ষমতায় থেকে গেল। কংগ্রেসের মধ্যে যে এলিমেন্ট গুলো ছিল নেতৃত্বে, তারাও এই কম্পার্টমেন্টালাইজেশনের পক্ষে ছিল। স্বাভাবিক পরিণতি যেটা হলো, শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন ভাবে শিক্ষা ব্যবস্থাটা তৈরি করা হলো যার এক কুফল, বিষময় ফল আমরা আজও ভুগে চলছি। আমাদের পিতৃপুরুষকে আমরা অস্বীকার করছি,
আমরা স্বীকার করতে চাই না শ্রীরামচন্দ্রকে, স্বীকার করতে চাই না আমরা শ্রীকৃষ্ণকে, স্বীকার করতে চাই না রামায়ণকে কল্পকাহিনী বলি, মহাভারতকে কল্পকাহিনী বলি, এবং ভারতবর্ষে বুঝিয়ে দেওয়া হয় বারবার বারবার হিন্দু সমাজ বিভক্ত, আরো ভাঙ্গো, ভারতীয় সমাজকে ভাঙ্গো, ঐক্যের শক্তিকে দুর্বল করে দাও। সুতরাং আগামীকাল যে দিনটাকে আমরা উদযাপন করতে যাচ্ছি অজয়দা, আমি যাই হোক, আপনি তো বলছেন, আমরা তো খুব বিস্তারিত এই ব্যাপারে জানতে পারলাম, খুব বিস্তারিত আমরা সমৃদ্ধ হলাম। আপনি সেই আর্য তত্ত্ব থেকে শুরু করে জীব তত্ত্ব যেভাবে বললেন, এটা সত্যি অভূতপূর্ব। এতটা ডিটেল আসবে আমারও প্রত্যাশার বাইরে ছিল। যাই হোক, আমি আপনাকে এখন যে বিষয়টা একটু আলোকপাত করতে বলবো, সেটা আপনি তো আলিপুরদুয়ারেই থাকেন। ওই এলাকাতে কি আগামীকালকের কোনো প্রস্তুতি বা এই ধরনের কিছু আপনার চোখে কি পড়েছে? পড়লে আপনি সেই বিষয়টা বলুন। আমাদের সাথে সন্দীপ লোহারা আছে, মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তারপর সন্দীপ লোহারা বলুন, এই বিষয়টা একটু আলোকপাত করুন। হ্যাঁ, এখন যে বিষয়টা কিছুদিন ধরেই যে বিষয়টা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে যারা আজকে সামান্য কোনো কথা বলছে পরিস্থিতির সম্পর্কে, যে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। এই ঘটনাটা আলিপুরদুয়ারে ঘটেছে, ফালাকাটায় ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে মাদারিহাটের শিশু বাড়িতে ঘটেছে। মাদারিহাটের শিশু বাড়িতে তো খুব ভয়ঙ্কর কথা ঢুকেছে, আলিপুরদুয়ারেও ভয়ঙ্কর কথা হয়েছে। কিরকম একটু বিষয়টা আলোচনা করে বলছি। বিদিশা চন্দ্র নামে একটি মেয়ে, সে যাদবপুর ইউনিভার্সিটিতে ওই কলা বিভাগের ছাত্রী। তাই আমরা জানি যাদবপুর ইউনিভার্সিটির কলা বিভাগ, আমি যাদবপুর ইউনিভার্সিটিকে কখনোই দোষারোপ করি না, এটা হচ্ছে সায়েন্স সেকশন কখনো এর মধ্যে নেই, বিশেষ করে কলা বিভাগ, তারা তো ভয়ঙ্কর। হ্যাঁ, তা সেই মেয়েটিও সেখান থেকেই শিক্ষা পেয়েছে, রামকে নিয়ে কুৎসিত সমস্ত কথাবার্তা। এবার গ্রামের লোক বলুন। শুনতে পাচ্ছেন? সন্দীপ লোহারা মাস্টারমশাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি আপনার কাছে একটু পরে আসছি, আগে সন্দীপদার কাছ থেকে একটু শুনি, কারণ ওনার নেটটা তো মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এই যে আবার ডিসকানেক্ট হয়ে গেল, বলতে বলতে ডিসকানেক্ট হয়ে গেল। মানে আমাদের উত্তরবঙ্গের এত উন্নয়ন হয়েছে, বুঝলেন? উত্তরবঙ্গের একজন মানুষ আজকে ইন্টারনেটের মাধ্যমে লাইভে জুড়তে পারছে না, আমরা দেখতেই পাচ্ছি। মাস্টারমশাই অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন কিছু বলবেন, কিন্তু সেটা হয়ে উঠছে না। আবার দেখি, হ্যাঁ, সন্দীপ লোহারা দা, মাস্টারমশাই সন্দীপ দা, আবার দেখুন, এই যে ওনার কাছ থেকে কিছু শুনবো, কারণ উনি হাসিমারা চা বাগানে থাকেন, সেই সব এলাকাতেই আগামীকাল এই ইন্ডিজিনিয়াস ডে উপলক্ষে নিশ্চয়ই কিছু তোড়জোড় হচ্ছে। তো যাই হোক, বলুন, আপনি বলুন সন্দীপদা, আবার একটু নেটটা স্বাভাবিক করে সন্দীপদা বলবেন। হ্যাঁ, বলুন অজয়দা। সন্দীপদা বলেন। সন্দীপদা এসছেন? হ্যাঁ, মাস্টারমশাই সন্দীপ লোহারা, আপনি একটু আনমিউট করে নেবেন। হ্যাঁ মাস্টারমশাই, একটু আবার নেট ডিসকানেক্ট। অজয়দা আপনি বলুন, হ্যাঁ, সন্দীপদা এসছেন তো আবার লাইনে? হ্যাঁ, কিন্তু সন্দীপদা বুঝতে পারছি না। সন্দীপদা একটু আনমিউট করে আপনি বলুন। ওটা আনমিউট করুন। আবার কেটে গেল। একটু ফোনে বলে দিতে হবে আনমিউট করার কথা। ঠিক আছে, আপনি বলে দিন। ঠিক আছে, আপনি বলে দিন, একটু আনমিউট করে বলুন। সন্দীপ সরকার ডাক্তারবাবু, আমি একটু, আপনি একটু ভিডিওটা অন করে, অজয়দা তো অনেকগুলো বিষয় উত্থাপন করলেন, এর মধ্যে যদি আপনার কিছু বক্তব্য থাকে একটু তুলে ধরলে আমরা সমৃদ্ধ হতে পারি, বা অন্য কোনো একটা বিষয়ের উপর যদি কিছু আলোকপাত করার থাকে বলুন। না, ঠিক আছে, অজয়দা তো যে বিষয়টা বলছেন অত্যন্ত ভালো বিষয়, আমিও অনেক কিছু জানতে পারলাম বিষয়টা থেকে। হ্যাঁ, তো আপনি সাধারণত আপনি যে বিষয়টা অজয়দাকে উত্থাপন করতে বললেন আলিপুরদুয়ার নয়, পুরো উত্তরবঙ্গ জুড়ে তো মিউট হয়ে আছে। হ্যাঁ, আনমিউট করুন।
হ্যাঁ আমাদের তো শুধু আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি দার্জিলিং নয়, পুরো উত্তরবঙ্গ জুড়ে এই সমস্যাটা একটা রয়েছে। হ্যাঁ, তো সুতরাং আমাদের একবার অজয়দার কাছে শুনি আমরা যে আলিপুরদুয়ারের চিত্রটা কি আছে, সেখান থেকে একটা উত্তরবঙ্গের একটা চিত্র পাওয়া যাবে। সেই জিনিসটা আমার মনে হয় আমাদের জানা দরকার, বাস্তব চিত্রটা কি আছে। ঠিক ঠিক। হ্যাঁ, হ্যাঁ, একটু আমাদের সেটা জানি। আমাদের সাথে অজয়দা বলুন বলুন। হ্যাঁ, হ্যাঁ, মাঝখানে আমাদের সাথে আমি আবার মাস্টারমশাই, বেশ আহ, হ্যাঁ, হ্যাঁ। সন্দীপ লোহারা আছেন মাস্টারমশাই। তো সন্দীপ দা যদি আমি একটু, একটু, হ্যাঁ সন্দীপ দা, संदीप दा बताइए कुछ, हम लोग सुनना चाहते हैं आपका इधर क्या हाल सिचुएशन है आपका। संदीप दा नेट পাচ্ছে না। ঠিক। বলুন অজয় দা বলুন। হ্যাঁ, তা এই যে ভীতিকর পরিবেশ একটা সৃষ্টি হয়েছে, শুধু তাই নয়, আমি খুবই আরেকটা বিষয়। দুঃখিত, আমি কিছু শুনতে পাচ্ছি না, কিছু দেখা যাচ্ছে না, নেটে খুবই অসুবিধা, মানে খুবই প্রবলেম চলছে। হ্যাঁ, আমরা এখন শুনতে পাচ্ছি আপনার নেটে কথা। খুবই আপনি problem চলছে, আমি দুঃখিত, কিছু বলতে পারছি না, শুনতে পাচ্ছি না। আপনি বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি আমরা এখন, আপনি বলতে পারেন। হ্যাঁ, নমস্কার সন্দীপ দা, আবার ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। অজয় দা বলুন। আপনি হ্যাঁ আপনি শেষ শেষ করেছিলেন যাদবপুরের যাদবপুর ইউনিভার্সিটির কোনো একজন হ্যাঁ অ্যাক্টিভিস্ট, সে আপনার বিপাড়াতে এসছে, সে কিছু হ্যাঁ বিষয় তুলে ধরার চেষ্টা করেছে, আপনি একটু বলুন বিষয়টা। হ্যাঁ। এবার সেখানে আমাদের যেটা 5ই আগস্ট ভূমি পূজন ছিল অযোধ্যায়, সেই উপলক্ষে সারা ভারতবর্ষ ব্যাপী হিন্দু সমাজ আনন্দে উচ্ছ্বসিত। অবশ্য পশ্চিমবঙ্গের চিত্র ছিল আলাদা। এখানে লকডাউন করা হয়েছিল যাতে করে, এটা লকডাউন তো করোনার বিরুদ্ধে নয়, মানুষের উচ্ছ্বাসের লকডাউন, উচ্ছ্বাসকে রুদ্ধ করে দেওয়ার লকডাউন। সেই উপলক্ষে বিভিন্ন জন বিভিন্ন রকমের কথাবার্তা সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে বলেছে, কিন্তু এই মেয়েটি, একটি মেয়ে যে যাদবপুরে পড়তো, সে বিভিন্ন রকমের কুৎসিত কথাবার্তা, ভয়ঙ্কর কথাবার্তা, হ্যাঁ, সেগুলো যখন শ্রীরামচন্দ্রকে নিয়ে দেখেছে, তখন মানুষ ক্ষিপ্ত হয়ে তার বাড়ি ঘেরাও করেছে। এখানে কোনো হিন্দু মুসলমান ছিল না। আমার কাছে যা খবর আছে তাতে করে সমস্ত শ্রেণীর মানুষ তারা বলেছে যে এটা কি, শ্রীরামচন্দ্র, তিনি আমাদের পূর্বপুরুষ, বা হিন্দুরা তাকে ভগবান হিসেবে মানে, সুতরাং তার বিরুদ্ধে এই ধরনের কুৎসিত কথাবার্তা কেন? পুলিশ আসে এবং বাধ্য হয় পুলিশ তাকে অ্যারেস্ট করতে। কতটুক জঘন্য অপরাধ করলে পুলিশ অ্যারেস্ট করে? তারপর তার গার্জিয়ানরা গিয়ে গ্রামবাসীকে ধরেছে, হাতে পায়ে ধরেছে। এবার গ্রামবাসী শেষ পর্যন্ত পুলিশকে গিয়ে বলেছে, আমাদের পাড়ারই মেয়ে, গ্রামের মেয়ে, ওর বিরুদ্ধে মামলা দিলে ওর ভবিষ্যৎটা শেষ হয়ে যাবে, আপনারা ছেড়ে দিন। তখন একটা মুচি লেখা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে পাওয়ার মানে আসার পর তার সঙ্গে আবার যোগাযোগ হয় যাদবপুরের গ্যাংয়ের সঙ্গে, আবার সেই কুৎসিত কথাবার্তাগুলো চলছে, ভয়ঙ্কর কথাবার্তা চলছে। এটা না হয় এখানে একটা যেমন চিত্র, আবার আরেকটা চিত্র আলিপুরদুয়ার শহরে। না, তার কোন রকমের তার বিরুদ্ধে সাইবার অপরাধের যে কোনো অভিযোগ দায়ের করবে পুলিশ, সেটা ছিল না। শুধুমাত্র সে লেখে, এবং কি কথা লেখে, আজকে ভারতবর্ষে ঐক্যের প্রতিভূ শ্রীরামচন্দ্র। কেন কথাটা? এই কথাটা হচ্ছে এই যে আপনি যদি একদম দক্ষিণ ভারতে যান, আপনি কি নাম পাবেন? রামকৃষ্ণ, রামানুজম। আবার উত্তর ভারতে আসুন, রাম ভরসা। আবার আপনি বাংলায় আসুন, তার নাম হবে রামকুমার।
সুতরাং এই যে রাম গোটা ভারতবর্ষ ব্যাপী ভাষা, পোশাক, খাদ্য আলাদা, কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ রেখেছেন যিনি, তিনি হচ্ছেন শ্রীরামচন্দ্র। এই শ্রীরামচন্দ্রের এই যে ঐক্য, আবার যে কথাটা, এই ঐক্যটাকে ভাঙা। আর রামচন্দ্রের গুরুত্বটা হচ্ছে, শ্রীরামচন্দ্রের গুরুত্বটা হচ্ছে গোটা ভারতবর্ষকে একসুরে রেখেছে, যে তিনি তো হচ্ছেন রামচন্দ্র। গোটা ভারতবর্ষ জুড়ে আপনি পূর্ব দিয়ে মণিপুরে যান, মণিপুরের নৃত্যকলার মূল কথাটাই হচ্ছে শ্রীকৃষ্ণ। অথচ তার জন্ম হয়েছে কোথায়? তার জন্ম হয়েছে দ্বারকায়, গুজরাট, সেখানটায়। আবার একদম দক্ষিণে যান কৃষ্ণমাচারী, আবার আমাদের এখানে শ্রীকৃষ্ণ কুমার। অর্থাৎ এক কথায় আপনি ভারতবর্ষের এমন কোন জায়গায় পাবেন ভাষা নেই, ভাষার সঙ্গে মিল নেই, খাদ্যাভ্যাসে মিল নেই, পোশাকে মিল নেই, পারিবারিক গঠনে মিল নেই, এমনকি লোকাচার গুলো ভিন্ন ভিন্ন, কিন্তু সব মানুষগুলোকে যেন একটা সূত্রে বেঁধে রেখেছে যে নাম, সে হচ্ছে শ্রীকৃষ্ণ। সুতরাং আঘাতটা এর উপর করো। এই যে আজকে শ্রীরামচন্দ্রের উপর আঘাত হচ্ছে, শ্রীকৃষ্ণের উপর আঘাত হচ্ছে, তার মূল কারণটা তো হচ্ছে এটা যে ভারতবর্ষের ঐক্য এবং সংহতিকে ভেঙে দাও। যে ভেঙে দেওয়ার কথাটা শুরু করেছিল ইংরেজরা। সুতরাং আগামী দিনে ইন্ডিজিনাস পিপলের পার্সপেক্টিভে যে সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই অনুষ্ঠানগুলো সারা পৃথিবীব্যাপী যা হয়েছে, ভারতবর্ষের প্রেক্ষিত তা নয়। সুতরাং এই ব্যাপারে আমার মনে হয় যে যত বেশি সম্ভব আমাদের তরফ থেকে যদি আলোচনা সংগঠিত করা যায় বিভিন্ন ক্ষেত্রে, তাহলে সমাজ অনেক বেশি লাভবান হবে। আর এবার তো আমি একটা আলোচনার বড় অংশই করতে পারিনি, সেটা হচ্ছে এবারের থিম রাষ্ট্রসংঘ যেটা ঠিক করে দিয়েছে, সেটা হচ্ছে কোভিড-19 অ্যান্ড ইন্ডিজিনিয়াস পিপলস রেজিলিয়েন্স। এই যে ভারতীয় মানুষ, আপনি যদি দেখেন যে সমস্ত জায়গাগুলো ট্রাইবাল এরিয়া, সেই জায়গাগুলো কিন্তু তারা সফলভাবে রুখে দিয়েছে করোনাকে। এই করোনাকে যে তারা সফলভাবে রুখে দিয়েছে তার কারণ রয়েছে, কারণ হাজার হাজার বছর ধরে এই ভারতীয় সমাজ তার জীবনে যে আচার নিয়ম কানুন গুলো পালন করেছে, তার মধ্যেই এই করোনাকে প্রতিহত করা তার মধ্যে রয়েছে। কারণ আমরা জানি, আমাদের আয়ুর্বেদ শাস্ত্র বলে দেহানাং ব্যাধি মন্দিরাম, দেহ যদি থাকে ব্যাধি হবেই। আমি এই কথাটা ভাবতে পারি না যে ব্যাধি সম্পূর্ণকে আমি নির্মূল করে দেব, শেষ করে দেব, আবার ব্যাধি আসবে। সুতরাং এই যে শুভ এবং অশুভ, এই দুটোকে নিয়ে চলা, যা হিন্দুত্বের বৈশিষ্ট্য, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। আমরা যখন দুর্গার স্তব করছি, তখন মহিষাসুরকেও কিন্তু আমরা স্তব করছি, ফুল বেলপাতা কিন্তু সেখানটাও পড়ছে। অর্থাৎ শুভ এবং অশুভ ঠিক এর একদম সূক্ষ্মতম পর্যায়ে আসেন। মনে করুন একটা পারমাণবিক কণা, তার মধ্যে থেকে আমি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এর মধ্যে আমি ইলেকট্রনটাকে যদি সরিয়ে নিই, পরমাণুটার অস্তিত্ব থাকে? থাকে না। সুতরাং এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, অর্থাৎ বস্তুর সূক্ষ্মতম অংশের মধ্যেও আমরা দেখছি হিন্দুত্ব সুন্দরভাবে অস্তিত্ব, হিন্দুত্ব তার অস্তিত্বকে নিয়ে আছেন। অর্থাৎ এক কথায় বলা যাচ্ছে যে সূক্ষ্মতম বস্তু কণা, তা যে প্রপার্টিস গুলো হিন্দু ধর্মের মধ্যেও সেই প্রপার্টিস গুলো, সেই গুণগুলো, সেই ধর্মগুলো তার মধ্যে বিদ্যমান। যার জন্য এই যে দার্শনিক ভাবনা, এই ভাবনায় পুষ্ট হয়েছে আমাদের যারা এখানে ইন্ডিজিনাস পিপল বলে যাদেরকে অবজ্ঞা করা হচ্ছে, তারা হিন্দুত্বের এই দার্শনিক ভাবনায় হাজার হাজার বছর ধরে তারা পুষ্ট হয়েছে। সুতরাং তারা এই সত্যটা জানে যে কোভিড আক্রমণ করেছে, করোনা আক্রমণ করেছে, আমরা প্রতিহত করতে পারি। আমাদের মধ্যে এই প্রতিহত করতে গিয়ে কেউ কেউ মারা যেতে পারেন। সুতরাং তারা নির্বিকার। আবার এটাকে প্রতিহত করার জন্য যা কিছু করা দরকার, যেটা কোয়ারেন্টাইন আমরা গাল ভরা শব্দ ব্যবহার করি, সেটা তারা তার নাম, এটা অরুণাচলের যারা গালো সম্প্রদায়ের মানুষ তারা ব্যবহার করছেন শব্দটাকে তার নাম বলে।
সেই দিক থেকে তারা নিজেদেরকে সুরক্ষিত রেখেছে। সুতরাং আজকের দিনে যে ভয়ঙ্কর মহামারী বা অতিমারী যাই কিছু বলি, এর মুখোমুখি আমার মনে হয় ভ্যাকসিন নয় বা আধুনিক কোনো ঔষধ নয়। একটা যাবে আরেকটা আসবে, কারণ এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এটাকে আমরা প্রতিরোধ করতে পারি আমাদের হিন্দুদের মধ্য দিয়ে, যে শিক্ষা হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা তাদের জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে অর্জন করেছেন এবং সেটা আমাদের জন্য রেখে গেছে। আপনি তো বিস্তারিত বললেন। সন্দীপ লোহারা মাস্টারমশাই আছেন, কিন্তু উনি তো সম্ভবত নেটের জন্য আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারছেন না। এটা একটা দুর্ভাগ্য আমাদের। সন্দীপ সরকার তো আছেন। যাই হোক, আমি ডাক্তারবাবু আছেন। হ্যাঁ, হ্যাঁ, তো যেটা বিষয় সেটা হলো যে আপনি তো অনেকগুলো বিষয়ে বললেন। এই যে ইন্ডিজিনাস পিপলস ডে সম্পর্কে বিস্তারিত ইতিহাস, আপনি ইম্প্যাক্ট গোটা বিশ্বে কিরকম কি, আর্য তত্ত্ব, জিন তত্ত্ব, তার সাথে আমাদের রামচন্দ্র, এই সবগুলো কিন্তু বিষয় একসাথে একভাবে দেখলে পরে ভালো হয়। কারণ যারা ভারতবর্ষকে এরকম বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, তারা বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু মাঠে নামছে। কখনো বলছে রামচন্দ্র, কখনো ভগবান শ্রীকৃষ্ণকে বেলাইন করার চেষ্টা করছে, কখনো ধর্মনিরপেক্ষতার দোহাই দিচ্ছে। এই যে দেখুন, ভূমি পূজন হওয়ার পর এক শ্রেণীর লোক বলছে কি, বাবরি মসজিদ এখন ছিল, আছে, থাকবে। হ্যাঁ, সেই দায়িত্বশীল লোকেরা বলছে। পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী এরকম কথা বলছে, মানে অদ্ভুত কথা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সংবিধান সম্মত ভাবে একটা মন্দিরের ভূমি পূজন হয়েছে, প্রধানমন্ত্রী সেখানটায় ছিলেন, অত সেখানটা এইসব কথা বলছে। এটা একটা অদ্ভুত। এরাই কিন্তু দেখবেন, ওই কিছুদিন আগে যখন আমাদের ওই আইন নিয়ে আন্দোলন হলো, আপনার দিল্লি শাহিনবাগের আন্দোলন হলো, তখন এরাই কিন্তু সেই সংবিধানের কপি নিয়ে, ডক্টর বি আর আম্বেদকরের ছবি নিয়ে, গান্ধীজির ছবি নিয়ে এরা সব দাঁড়িয়েছিল যে আমরা সংবিধানকে মানি, দেখো ভারতবর্ষের আইন কারণের প্রতি ভক্তি শ্রদ্ধা। তখন কিন্তু সেটার আড়ালে এরা এইসব কাজগুলো করেছে। এখন আবার বলছে না আমরা সেই সব সুপ্রিম কোর্ট মানি না, আইন মানি না, সংবিধান মানি না, করছে। অর্থাৎ এদের উদ্দেশ্যগুলো সব একই রকম। নানান সময় নানান ইস্যু নিয়ে এরা মাঠে নামছে, উদ্দেশ্য একটাই, ব্রেকিং ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষকে ভাঙো। ভারতবর্ষকে ভাঙো, এটা হচ্ছে উদ্দেশ্য। আমরা উত্তর পূর্ব ভারতে যদি যাই, এখানটা কতগুলো রাজ্য আছে, মিজোরাম, নাগাল্যান্ড, এগুলোকে আমি জানি না আপনি গেছেন কিনা কখনো। সেখানটা গেলে দেখবেন যে ওখানটা একটা ধর্মান্তরিত করতে করতে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে যে সেখানে ভারতবর্ষকে খুঁজে পাওয়া মুশকিল। এমন নাগাল্যান্ডে আপনি এমন দেওয়াল লিখন আপনার চোখে পড়বে গেলে পরে যে ইন্ডিয়ান ডগস গো ব্যাক, অর্থাৎ ভারতীয়দের কুকুরের সাথে তুলনা করা হচ্ছে। এটা কিন্তু বাস্তব কথা। ভারতবর্ষের একটা রাজ্য সেখানটায় বলা হচ্ছে। তার মানে ধর্মান্তরিত হওয়ার পরে এই ভারতবর্ষের প্রতি, এখানকার সংবিধানের প্রতি, এখানকার ব্যবস্থার প্রতি তাদের এতটাই ঘৃণা তৈরি হচ্ছে যে তারা ভারতবর্ষকে কুকুর বলতে, ভারতবাসীকে কুকুর বলতে পর্যন্ত তারা দ্বিধা করছে না। এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি। সুতরাং এটা খুব সাধারণ বিষয় নয়। এই যে ইন্ডিজিনাস ডে, আমরা খুব গালভরা কথা শুনতে আমাদের খুব সেন্টিমেন্টাল মনে হয় বিষয়টা, যেটা তো সত্যি একটা দারুণ ব্যাপার। কিন্তু আসলে এই সেন্টিমেন্ট একটা তো আছেই, এই সেন্টিমেন্টটাকে ব্যবহার করে ভারতবর্ষকে খন্ড খন্ড টুকরো টুকরো করার কিন্তু একটা পরিকল্পনা, একটা চক্রান্ত হচ্ছে। সেই জন্য দায়িত্বশীল মানুষ সবার সচেতন থাকা উচিত এই ব্যাপারে, অন্তত যে তারা কি ভাষায় কথা বলছে, তারা কেন বলছে, সেই সম্পর্কে যদি আমরা সজাগ থাকি, তাহলে পরে এদের যে উদ্দেশ্য সেটা কিন্তু ব্যর্থ হতে বাধ্য। আপনি যেমন বললেন, আপনার বীরপাড়াতে সেই একজন যাদবপুরের সেই ব্রেকিং ইন্ডিয়া গ্রুপের একজন এসে বিষ ছড়াচ্ছিল, গ্রামবাসী সচেতন হয়ে ব্যবস্থা নিয়েছে, সেরকম ব্যবস্থা আমাদের নিতে হবে। নিলে পরে আগামী দিনে এরা কিন্তু মাথা চারা দেওয়ার সুযোগ পাবে না, সাহস পাবে না। তো আমাদের প্রায় তো ঘন্টাখানিক হয়ে গেল। তো এখানটায় তো কমেন্ট সেকশনেও কোনো প্রশ্ন আমি দেখছি না। বাকি সন্দীপ লোহারা মাস্টারমশাই, আমরা যাই হোক আজকে বঞ্চিত হলাম, পরে কোনোদিন হয়তো খুব ভালো নেট কানেকশন পেলে ওনার মধ্যে কিছু শুনবো আমরা এই ব্যাপারে। ডাক্তারবাবু যদি কিছু প্রশ্ন থাকে, নাহলে আমরা আমাদের কার্যক্রম শেষের দিকে আমরা সমাপ্ত করবো, প্রায় ঘন্টাখানিক হতে চললো। যদি কিছু ডাক্তারবাবু বলার থাকে বলবেন। ডাক্তারবাবু যদি কিছু বলেন ভালোই হয়। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? নেটের কোনো সমস্যা হয়তো রয়েছে। ঠিক আছে, হ্যাঁ।
ডাক্তারবাবু কিছু বলার আছে? সন্দীপ দা, মাস্টারমশাই, সন্দীপ দা কানেক্ট হতেই পারেননি। তা আমরা যাই হোক, আজকে একটা সমৃদ্ধ আলোচনা হলো, প্রচুর কমেন্ট এসেছে এবং অনেকেই অত্যন্ত উচ্ছ্বসিত আপনার এই সমৃদ্ধ আলোচনায়। আমরা আমাদের এই পেজেই প্রচুর আলোচনা হয়েছে, ভবিষ্যতে আমরা অন্য কোনো একটা বিষয় নিয়ে অবশ্যই আসবো। তো আজকে আমরা এখানটাই সমাপ্ত করছি, 1 ঘন্টার বেশি হয়ে গেল। সবাইকে একবার নমস্কার আমাদের এই সবাইকে নমস্কার।